হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আজকের আমরা আলোচনা করব কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট নিয়ে। আমরা জানবো যে এই অ্যাক্টের আন্ডারে কারা মামলা করতে পারে, এই অ্যাক্টের আন্ডারে কেন মামলা হয়, সেই সমস্ত বিষয় আমরা আজ খুব সহজভাবে আলোচনা করব। প্রথমেই আমরা জেনে নেব যে কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট এর মানে কি বা এর আন্ডারে কারা মামলা করতে পারে। আপনারা একটা স্লোগান নিশ্চয়ই শুনে থাকবেন, যেটা সরকারের তরফ থেকে প্রতিনিয়ত আমাদের জানানো হয় যে জাগো গ্রাহক জাগো। অর্থাৎ কিনা আপনি বা আমি যারা প্রতিনিয়ত কেনাকাটা করি, আমরা যতক্ষণ না সচেতন হব ততক্ষণ কিন্তু দোকানদার আমাদেরকে ঠকিয়ে যাবে। তো এই দোকানদার যাতে আমাদেরকে ঠকাতে না পারে, আমরা কোনো জিনিস কেনাকাটা করার সময় যাতে ঠকে না যায়, তার জন্যই কিন্তু প্রতিনিয়ত এই স্লোগানটা আমাদেরকে মনে রাখতে হয়। এবং আপনি যখন কোনো জিনিস পারফেক্ট যাচাই করে কিনছেন এবং তারপরেও যদি আপনার সাথে কোনো ধোকাধারি দোকানদার আপনাকে ঠকিয়ে দিয়েছে, তাহলে কিন্তু আপনি এই অ্যাক্টের মাধ্যমে মামলা করতে পারবেন সেই দোকানদারের বিরুদ্ধে। এখানে কনজিউমার বলতে কি বোঝানো হয়? কনজিউমার বলতে মেনলি গ্রাহককে বোঝানো হয়, যে কিনা দোকান থেকে কোনো জিনিস কিনছে এবং তার পরিবর্তে দোকানদারকে সে পেমেন্ট করছে। তো আপনি বা আমি যারা দোকান থেকে জিনিস কিনি, ধরুন আটা, চাল, ময়দা যাই কিনি না কেন, তার জন্য দোকানদারকে পেমেন্ট করে থাকি। তো আমরা কিন্তু সেক্ষেত্রে কনজিউমার হব। সমস্ত কনজিউমারই কিন্তু এই কনজিউমার অ্যাক্টের আন্ডারে মামলা করতে পারবে না। কারণ যারা শুধুমাত্র জিনিসটা প্রোডাক্টটা কিনেছে বা তাকে রিসেল করার জন্য আবার প্রস্তুতি নিচ্ছে, তারা কিন্তু এই অ্যাক্টের আন্ডারে মামলা করতে পারবে না। আরও একটা কথা, যে শুধুমাত্র জিনিস কিনলে তারা কনজিউমার তা কিন্তু নয়। এখানে আপনি যদি কোনো সার্ভিস নেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে কনজিউমার হিসাবেই ধরা হবে। ফর এক্সাম্পল, ধরে নেওয়া যাক যে মিস্টার বোসের একটা গাড়ি আছে এবং গাড়িটা খারাপ হয়ে যাওয়ার পরে মিস্টার বোস সেটা নিয়ে সার্ভিস সেন্টারে গেছে। তো সেই সার্ভিস সেন্টারেও কিন্তু মিস্টার বোস একজন কনজিউমার হিসাবেই তাকে কনসিডার করা হবে এবং অ্যাজ আ কনজিউমার হিসাবেই সে কিন্তু গাড়ি সার্ভিসিং করাবে সেখান থেকে এবং তার বিনিময়ে তাদেরকে পেমেন্ট করবেন। তো এবারে আমরা জেনে নেব অ্যাডভার্টাইজমেন্টের ব্যাপারে। কারণ অ্যাডভার্টাইজমেন্টটা হলো এই মার্কেটিং দুনিয়ার, অর্থাৎ কিনা এই যে কেনা বেচার দুনিয়াতে একটা বড় জায়গা, যেখানে অনেকেই কিন্তু অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমেই বিশাল পরিমাণে জিনিস বিক্রি করেন বা আমরা অ্যাডভার্টাইজমেন্ট দেখেই কিন্তু অনেক জিনিস পারচেস করি। তো এই অ্যাডভার্টাইজমেন্টের ব্যাপারে প্রথমে জানবো এবং তারপরে মিসলিডিং অ্যাডভার্টাইজমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট দেখিয়ে আমাদের কিভাবে ঠকানো যেতে পারে সেই সম্বন্ধে আমি বলবো। তো এখানে সেকশন 2 সাবসেকশন 1-এ বলা আছে অ্যাডভার্টাইজমেন্টের ব্যাপারে। তো যেমনটা এখানে অ্যাডভার্টাইজমেন্টের ডেফিনেশনের মধ্যে বলা আছে যে অ্যাডভার্টাইজমেন্ট বলতে কিন্তু সেটা অডিও হতে পারে, সেটা ভিজুয়ালও হতে পারে, অর্থাৎ কিনা সেটা একটা ভিডিওর মাধ্যমেও হতে পারে। এবং ভিডিওটা তৈরি করার সময় কিন্তু অবশ্যই সেখানে লাইট, সাউন্ড, স্মোক, গ্যাস, প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়ার সাহায্য নেওয়া যেতে পারে। তো এখানে যেগুলো বলা আছে যেমন নোটিশ, লেবেল বা র্যাপার কিন্তু একটা অ্যাডভার্টাইজমেন্ট হিসাবেই গণ্য করা হবে। বিষয়গুলো দিয়েই কিন্তু একটা কোম্পানি তার অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করে তার মার্কেটিং গ্রোথের জন্য। কিন্তু এখানে তখনই গণ্ডগোলটা হয় যখন তারা মিসলিডিং অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করে, অর্থাৎ কিনা যে অ্যাডভার্টাইজমেন্টে সত্যতা লুকানো হয়। এখানে মিসলিডিং অ্যাডভার্টাইজমেন্টের কথা বলা হয়েছে সেকশন 2 সাবসেকশন 28। এখানে ফার্স্টেই বলা আছে কিন্তু ফলসলি ডিসক্রাইব মানে হলো গিয়ে সেই প্রোডাক্টের একটা ভুল বর্ণনা দেওয়া। আপনি কোনো প্রোডাক্ট কোথাও কিনতে গেছেন, কোনো কোম্পানি কোনো দোকানে আপনি কিনতে গেছেন এবং সেখানকার লোক কী করলো, আপনাকে একটা ফলস ডিসক্রাইব অর্থাৎ কিনা প্রোডাক্টের সম্বন্ধে একটা ভুল ধারণা দিল যে প্রোডাক্টটা ঠিক এই রকম কাজ করে। আপনি যখন প্রোডাক্টটা কিনলেন বা পারচেস করলেন, দেখলেন যে প্রোডাক্টটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন, অর্থাৎ কিনা তাদের কথা মতো কিন্তু প্রোডাক্টটা নয়। তো নেক্সট যে পয়েন্টটা সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু বলা আছে ফলস গ্যারেন্টি নিয়ে। অর্থাৎ কিনা আপনি যখন কোনো প্রোডাক্ট কিনতে গেলেন, সেটা আপনি জেনে বুঝে যাচাই করে তারপরেই কিন্তু কিনলেন এবং আপনাকে প্রোডাক্টের উপর কিন্তু 1 বছরের ওয়ারেন্টি দেওয়া হলো। ধরে নেওয়া যাক যে প্রোডাক্টটা হয়তো 6 মাস বাদে খারাপ হয়ে গেছে এবং আপনি যথারীতি কোম্পানিতে গেলেন, গিয়ে বললেন সেটা রিপ্লেস বা রিপেয়ার আপনাকে করে দিতে হবে, কিন্তু কোম্পানি বলল সেটা সম্ভব নয়। তো কোম্পানি যখন সেই প্রোডাক্ট রিপ্লেস করে দিতে বা রিপেয়ার করে দিতে ডিনাই করলো,
তখন কিন্তু এটা একটা ফলস গ্যারেন্টি হিসাবে ধরা হয় বা ফলস গ্যারেন্টি হিসাবে কনসিডার করা হয়। নেক্সট হলো কোম্পানি কোনো ফলস অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করেছে বা কোম্পানি কোনো ফলস প্রচার করছে যে তাদের প্রোডাক্টটা এরকম, মানে অর্থাৎ কিনা আপনাকে মিসলিড করার চেষ্টা করা হচ্ছে যে আমাদের প্রোডাক্টটার হয়তো এই গুণমান আছে, কিন্তু আপনি যখন প্রোডাক্টটা কিনলেন তখন কিন্তু দেখলেন যে কোম্পানির বলা কথাগুলো কিন্তু প্রোডাক্টটার সাথে মিলছে না। তো আপনারা অনেক সময় দেখবেন যে প্রোডাক্টের ইনগ্রেডিয়েন্টস অর্থাৎ কিনা প্রোডাক্টটা কীভাবে তৈরি হচ্ছে বা প্রোডাক্টের ইনগ্রেডিয়েন্টস বা তার এক্সপায়ারি ডেট, তার ভ্যালিডিটি, এগুলো কিন্তু প্রোডাক্টে খুব ছোট ছোট করে লেখা থাকে বা এমন জায়গায় হয়তো লিখে দেওয়া হয় প্রোডাক্টের মধ্যে যেগুলো আপনার পক্ষে খুঁজে পাওয়াটা অসাধ্যকর বিষয় হয়ে যায়। তো এই যে ইম্পর্টেন্ট তথ্য যা আপনার বা আমার জানা দরকার সেগুলো কিন্তু কোম্পানি লুকিয়ে ফেলার চেষ্টা করে, তো একেও কিন্তু মিসলিডিং অ্যাডভার্টাইজমেন্টের মধ্যেই ধরা হয়। এবারে আমরা জানবো যে প্রোডাক্ট বলতে কি বোঝানো হয়। এখানে এটা বলা আছে কিন্তু সেকশন 2 সাবসেকশন 33-তে। তো যেমনটা এখানে প্রোডাক্টের ডেফিনেশনে বলা আছে যে প্রোডাক্ট মিন্স এনি আর্টিকেল অর গুডস or substance or raw material of any extended cycle of the such product which may be in the gaseous, liquid or solid state processing intrinsic value which is capable for delivery either as wholly assembled or as a competent part and is produced for introduction to trade or commerce but does not include human tissues, blood products and organs. প্রোডাক্টের ডেফিনেশন আমরা দেখে নিলাম, কিন্তু প্রোডাক্টের ডেফিনেশনের মধ্যে আমরা কখনোই কিন্তু হিউম্যান টিস্যুস, ব্লাড, হিউম্যান অর্গান এগুলোকে কিন্তু অ্যাজ আ প্রোডাক্ট হিসাবে কখনোই কিন্তু কনসিডার করা হয় না। এবারে আমরা জানবো সার্ভিস বলতে ঠিক কী বোঝানো হয়, যেটা বলা আছে সেকশন 242-তে। তো যেমনটা আপনারা স্ক্রিনে ডেফিনেশনটা দেখতে পাচ্ছেন, তো আজকের আমরা কিন্তু এই অ্যাক্টের আন্ডারে অনেকগুলো ডেফিনেশনই কভার করব। তো প্রত্যেকটা ডেফিনেশন পড়তে গেলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাই আমি প্রত্যেকটা ডেফিনেশন স্ক্রিনে দিয়ে দেবো এবং তার মূল বিষয়বস্তুটা কিন্তু আলোচনা করে দেবো যাতে আপনারা বুঝতে পারেন এবং ভিডিওটাও লং না হয়। তো সার্ভিসের ডেফিনেশন কিন্তু আমরা দেখে নিলাম। তো এই সার্ভিসের ডেফিনেশনের মধ্যে আমরা আগেই যেমন জেনেছি যে কোনো গাড়ির সার্ভিস হতে পারে, তো আপনারা কোনো বিউটি পার্লারে গিয়ে সেখানে সার্ভিস নিচ্ছেন বা কোনো সালনে গিয়ে সেখানে সার্ভিস নিচ্ছেন, তো এগুলো কিন্তু কনজিউমার অ্যাক্টে ইনক্লুড করা যায়, কিন্তু এমন কোনো সার্ভিস যার জন্য আপনি কিন্তু পে করছেন না অর্থাৎ কিনা সেটা কিন্তু ফ্রি সার্ভিস, তো তার জন্য কিন্তু এই অ্যাক্টের আন্ডারে মামলা করা যায় না। তো নেক্সট আমরা দেখে নেব যে ডিফেক্ট বলতে কি বোঝানো হয়, সেটা সেকশন 2 সাবসেকশন 10-এ বলা আছে। তো আমরা দেখে নিলাম যে ডিফেক্ট প্রোডাক্ট বলতে কি বোঝানো হয়, যে প্রোডাক্টের কোয়ান্টিটি, কোয়ালিটি বা পোটেন্সিয়ালিটিস এগুলো কিন্তু মেনটেন করা হয়নি প্রোডাক্টে, তো প্রোডাক্টের ডিফেক্ট, তো তাকেই আমরা কিন্তু বলবো ডিফেক্ট প্রোডাক্ট। এবারে আমরা জেনে নেব ডেফিসিয়েন্সি ডেফিনেশন, যেটা বলা আছে সেকশন 2 সাবসেকশন 11-এ। তো আমরা দেখে নিলাম ডেফিসিয়েন্সি ডেফিনেশন, যেখানে ডেফিসিয়েন্সি মানে হলো প্রোডাক্টে বলে থাকা তার কোয়ালিটি, কোয়ান্টিটি যা কিছু ছিল তা কিন্তু কিছুটা কম বেশি এই টাইপের কিছু ছিল, তো তার জন্য কিন্তু সেটা ডেফিসিয়েন্সি হিসেবে গণ্য করা হয়। তো নেক্সট আমরা দেখে নেব সেকশন 2 সাবসেকশন 221-এ যেটা বলা আছে সেটা হলো গুডস। তো আমরা দেখে নিলাম গুডসের ডেফিনেশন। তো গুডস মানে কিন্তু এখানে বলা হচ্ছে একটা মুভেবল প্রপার্টি, অর্থাৎ কিনা যে প্রপার্টিটা আমরা মুভ করতে পারি, লাইক টাকা পয়সা, মানে যেগুলোকে মুভ করা যায়, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়, তো এগুলো কিন্তু হলো মুভেবল প্রপার্টি। তো এগুলো কিন্তু গুডসের আন্ডারে পড়ে, বা যেটা ফুডের যে সেকশন বলা হয়েছে সেই সেকশন ওয়াইজ সেই ফুডগুলো কিন্তু গুডসের আন্ডারেই পড়ে। এবারে আমরা দেখে নেব সেকশন 2 সাবসেকশন 24-এ বলা আছে ম্যানুফ্যাকচারের ডেফিনেশন। তো এই ম্যানুফ্যাকচার ডেফিনেশনে ঠিক কী বলা হয়েছে বা ম্যানুফ্যাকচার বলতে কাদের বোঝানো হয়। তো ম্যানুফ্যাকচারের ডেফিনেশনে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যানুফ্যাকচার তাদেরকেই বলা হবে যারা কিনা গুডসটা নিজে তৈরি করছে বা সেই গুডসের কোনো পার্ট নিজে তৈরি করছে। নাম্বার 2-তে বলা আছে যে ম্যানুফ্যাকচার তাদেরকে বলা যেতে পারে যারা কিনা হয়তো গুডসটা নিজে তৈরি করছে না,
গুডসের যে পার্টসগুলো আছে সেগুলো বাইরে কোনো সেলার থেকে কিনে আনছে, নিজে কিনে এনে সেগুলোকে কিন্তু নিজে অ্যাসেম্বল করছে, অ্যাসেম্বল করার পরে কিন্তু সেটা বিক্রি করছে, তাকেও কিন্তু আমরা ম্যানুফ্যাকচারার হিসাবে গণ্য করব। এবং নাম্বার 3 হলো যে সেই ব্যক্তিটা যে কিনা নিজে কোনো প্রোডাক্টই তৈরি করছে না, সম্পূর্ণ প্রোডাক্টটাই কিন্তু অন্য কোনো সেলারের কাছ থেকে কিনে আনছে, কিন্তু কিনে আনার পরে সে কিন্তু সেই প্রোডাক্টে নিজের ট্রেডমার্ক লোগো ব্যবহার করে নিজের বলে দাবি করে কিন্তু সেটা মার্কেটে বিক্রি করছে, তো তাকে কিন্তু সেই প্রোডাক্টের ম্যানুফ্যাকচার হিসাবেই ধরা হবে। তো এবারে আমরা নেক্সট জেনে নেব যে কমপ্লেনেন্ট কাদের বলা হবে। কমপ্লেন্ট কারা হতে পারে? কমপ্লেনেন্ট অর্থাৎ কিনা কে এই অভিযোগটা কনজিউমার কোর্টে দায়ের করতে পারে। তো এটা কিন্তু বলা আছে সেকশন 2 সাবসেকশন 5 যেখানে পরিষ্কার বলা আছে যে কোনো কনজিউমার, যে কিনা গ্রাহক, যে কিনা ক্রেতা, অর্থাৎ কিনা যে প্রোডাক্টটা পারচেস করেছে টাকার বিনিময়ে, আমি আগেই যে কনজিউমারের ডেফিনেশন দিয়েছিলাম তার আওতায় যারা পড়বে তারা কিন্তু কনজিউমার। তো এই কনজিউমার কিন্তু কমপ্লেনেন্ট হতে পারে। তেমনি ওয়ান অর মোর কনজিউমার হতে পারে, অর্থাৎ কিনা এক বা একাধিক লোকও কিন্তু একসঙ্গে কনজিউমার হতে পারে বা কমপ্লেনেন্ট হতে পারে। বা কনজিউমার যদি মারা যায় সেক্ষেত্রে কিন্তু কনজিউমারের লিগাল হেয়ার্স, তার যে উত্তরাধিকার অর্থাৎ কিনা তার ছেলে মেয়ে যারা লিগাল হেয়ার্সের মধ্যে পড়বে তারা কিন্তু এই মামলা ফাইল করতে পারে। আর যদি কনজিউমার মাইনর হয়, অর্থাৎ কিনা কনজিউমারের বয়স 18 বছরের নিচে বা সে এখনো স্বাবলম্বী হয়নি, ক্ষেত্রে তার পেরেন্টস অর্থাৎ কিনা বাবা মা বা তার লিগাল গার্জেন যে থাকবে সে কিন্তু তার হয়ে মামলা ফাইল করতে পারে। তো আমাদের আলোচনার আজকের লাস্ট টপিকটা হলো যে কনজিউমারের রাইট, অর্থাৎ কিনা আপনি আমি যখন মার্কেটে প্রোডাক্ট পারচেস করতে যাব তখন আমাদের কি কি অধিকার আছে, আমাদের কোন বিষয়গুলো অবশ্যই কিন্তু যাচাই করে তবেই প্রোডাক্টটা কিনতে হবে। তো সেই কনজিউমারের রাইট নিয়ে কিন্তু এখন আমরা আলোচনা করব, যেটা বলা আছে সেকশন 2 সাবসেকশন 9-এ। তো প্রথমেই যেমনটা আমাদেরকে বলা হচ্ছে যে প্রোডাক্টের সেফটির ব্যাপারে জানতে হবে, যে প্রোডাক্টটা কতটা সেফ আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য। এমন কোনো প্রোডাক্ট যে কনজিউমারের লাইফের জন্য সেফ নয়, এমন কোনো প্রোডাক্ট কিন্তু তাকে বিক্রি করা যাবে না। তো সেকেন্ড রাইটটা কিন্তু প্রোডাক্টের গুণমান সম্বন্ধে কনজিউমারকে অবশ্যই জানাতে হবে, যে প্রোডাক্টের ইনগ্রিডিয়েন্টস, তার গুণমান, তার এক্সপায়ারি ডেট, এগুলো কিন্তু কোনোভাবে লুকিয়ে কনজিউমারকে বিক্রি করা যাবে না। তো এগুলো ব্যাপারে কিন্তু অবশ্যই কনজিউমারকে জানাতে হবে। নেক্সট যে পয়েন্টটা বলা আছে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে কনজিউমারের রাইট হলো যে একটা দোকানে ঘুরে সেই দোকান থেকে তার প্রোডাক্টের কোয়ালিটি, গুণমান, দাম যাচাই করে কিন্তু সে কিন্তু অন্য দোকানেও যেতে পারে। এই নয় যে সেই দোকানে সে দাম জিজ্ঞেস করেছে বলে তাকে সেখান থেকেই কিনতে হবে, বা তার সম্বন্ধে সেখান থেকে সে তথ্য আদায় করেছে বলে সেখান থেকেই কিনতে হবে, এমনটা কিন্তু নয়। সে চাইলে সেখান থেকে কিনতে পারে, অন্য দোকান থেকেও কিনতে পারে, বা আরও দোকানে সে ভেরিফাই করতে পারে। তো এটা কিন্তু কনজিউমারের রাইট। তো নেক্সট যেটা আছে যে কনজিউমারের কথা কিন্তু কনজিউমার কোর্ট অবশ্যই শুনতে হবে, কারণ কনজিউমার যখন কোনো জিনিস কিনবে বা ঠকবে সে কিন্তু কনজিউমার কোর্টে মামলাটা করবে, এবং কনজিউমার রাইট অনুযায়ী কনজিউমারের কথা কিন্তু কোর্টকে শুনতে হবে। তো কনজিউমার যদি কোনো প্রোডাক্ট কোথাও থেকে কিনে যদি প্রতারিত হয় বা তার কোনো ক্ষতি হয়, তাহলে কিন্তু তার ক্ষতিপূরণ কিন্তু সেই সেলরকে বা কোম্পানিকে কিন্তু দিতে হবে। তো একদম শেষ পয়েন্টটা কিন্তু হলো কনজিউমারের রাইট সম্বন্ধে, অর্থাৎ কিনা সরকার থেকে যেভাবে সর্বদা প্রচার করা হয় যে জাগো গ্রাহক জাগো, অর্থাৎ কিনা আপনাদেরকে সচেতন করার উদ্দেশ্যে আপনাদেরকে জানতে হবে, আপনাদের রাইট সম্বন্ধে আপনাদেরকে অবগত হতে হবে। কারণ আপনারা যতক্ষণ না জানবেন, বুঝবেন এবং জাগ্রত হবেন ততক্ষণ কিন্তু এই দোকানদাররা আপনাদের সুযোগ নেবে এবং আপনাদেরকে ঠকানোর চেষ্টা করবে। তো প্লিজ আপনারা যাতে জানতে পারেন তার জন্যই কিন্তু আজকের আমরা এই টপিকটা তৈরি করেছি, একদম খুব সাধারণভাবে আলোচনা করেছি যাতে আপনাদের বুঝতে একটু অসুবিধা না হয়। তাই আমরা বারবার বলি যে আপনারা সচেতন থাকুন, যাতে আপনারা পরবর্তী সময় যদি কোনো প্রোডাক্ট পারচেস করেন তাহলে কিন্তু আপনারা সে বিষয়ে অবশ্যই ভালোভাবে যাচাই করে তারপরেই কিন্তু সেটা কিনবেন। তো এই ছিল আমাদের একটি ছোট্ট এবং খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, যেখানে আমরা চেষ্টা করলাম যে জনগণ এবং যারা বিশেষ করে ক্রেতা, যারা কনজিউমার, তাদের রাইটগুলো সম্বন্ধে আলোচনা করা এবং তাদেরকে সচেতন করা। তো আমাদের এই ছোট্ট প্রয়াস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারা লাইক করতে ভুলবেন না, এবং এই ধরনের ইনফরমেশন জানার জন্য কিন্তু আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।